হ্যাঁ, সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো স্থিতিবিদ্যার বলজটের সাম্যাবস্থা চ্যাপ্টারে আমরা আলোচনা করব। আমরা দুটি ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যে বলজটের সাম্যাবস্থা আমরা যেগুলো আলোচনা করেছি, দেখো আমি সেগুলো আবার উপস্থাপন করছি। বলজটের সাম্যাবস্থা 1, 2 নম্বরে আলোচনা করেছিলাম আমরা কোনো কণার উপর ক্রিয়ারত সমতলীয় বলজটের সাম্যাবস্থার শর্তগুলো আলোচনা করেছিলাম। তারপরে সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্র আমরা আলোচনা করেছি। তারপরে হচ্ছিল বল ত্রিভুজের বিপরীত উপপাদ্য আমরা আলোচনা করেছি, এবং বলের লম্ব ত্রিভুজের সূত্র, এবং সাম্যাবস্থার লামির উপপাদ্য এবং লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞাও আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম, সেগুলো তোমাদের ওই সময় তোমরা দেখেছো এবং ক্লাসগুলো দেখেছো। যার পাঠ্য বই থেকে বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা এসেছে আশা করি। এখন আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, আমরা এই চ্যাপ্টারে আমরা কিছু গাণিতিক প্রবলেমের দিকে আমরা একটু আস্তে ধাবিত হব। আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করি, দেখি গাণিতিক একটি প্রবলেম আমরা এই সময়ের ভিতরে সমাধান করতে পারি কিনা দেখি, এবং তোমরা সকলেই বোঝার চেষ্টা করবা। আজকে যে প্রবলেমটা আমরা নিয়ে আলোচনা করব সেটার দিকে খেয়াল করো। যেখানে প্রশ্নটা এরকম লেখা হয়েছে যে PQR বল তিনটি কোনো ত্রিভুজে ABC শীর্ষ বিন্দু হতে বিপরীত যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্বাভিমুখে, মানে বিপরীত বাহুর উপর লম্ব অভিমুখে দিকে ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করে। তাহলে এখানে প্রমাণ করতে হবে কি, যে Q/P/Q/R =A/B/C, আমরা এই সম্পর্কটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে আসলে কি বলতে চাচ্ছি, যে কি আমাদের কোনো একটা ত্রিভুজ আছে। দেখো আমরা যদি এখানে একটি ত্রিভুজ অঙ্কন করি, যে আমরা এইরকম একটি ত্রিভুজ এখানে অঙ্কন করে নিলাম, ঠিক আছে। আমরা এখানে একটি ত্রিভুজ অঙ্কন করলাম, তার মানে ABC আমরা এখানে দিলাম। তাহলে এ বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানি, এখানে মনে করি এটা ডি বিন্দুতে সেট করে, ঠিক আছে। তারপরে আমরা খেয়াল করি, এইখান থেকে এটার উপর যদি আমরা একটা লম্ব টানি, আমরা এখানে লম্বটা এইভাবে টেনে নিই, যেইভাবে একটি লম্ব টানি, এবং এটার উপর এইভাবে একটি লম্ব হবে। তাহলে দেখো DEF বিন্দু যদি আমরা এই তিনটাকে নামকরণ করি, তাহলে এই বিন্দুটা হবে আমাদের কি লম্ব কেন্দ্র হবে। তো এটার আমরা নাম দিলাম ও, হলো লম্ব কেন্দ্র। তাহলে এখন প্রশ্নতে বলতে চাচ্ছি যে বিপরীত বাহু থেকে P থেকে এই বরাবর, এ বিন্দু থেকে এই বরাবর P, B থেকে এই বরাবর আমার Q বল, এবং C থেকে বিপরীত বাহু লম্বের উপর লম্ব বরাবর R বলটা ক্রিয়া করতেছে। এই হলো আমাদের মূল বিষয়টা, এই হলো আমাদের চিত্রের মূল বিষয়। তাহলে আমরা চিত্রটা দেখলাম কি, যে ABC একটি ত্রিভুজে ABC কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহু, তাহলে এ কোণের বিপরীত বাহু হলো BC, তার উপর লম্ব AD বরাবর আমার কি করতেছে, P বল ক্রিয়া করে, এবং B বিন্দু থেকে আমার AC এর উপর লম্ব BE। তাহলে আমরা এখানে দেখলাম যে বি বিন্দু থেকে আমরা কি করলাম, এসি এর উপর লম্ব BE, সে বরাবর আমার কিউ বলটা ক্রিয়া করতেছে, এবং সি বিন্দু থেকে তার বিপরীত বাহু AB এর উপর আমরা কি করলাম, সি এর রেখা লম্ব অঙ্কন করলাম, সেই বরাবর লম্ব বরাবর আর বলটা ক্রিয়া করতেছে। এই হলো আমাদের ত্রিভুজ, এবং ওটা হচ্ছে কি তিনটে লম্ব যে বিন্দুতে ছেদ করছে, এটা হলো লম্ব কেন্দ্র হিসেবে আমরা এখানে চিহ্নিত করলাম। তাহলে এই হলো আমার এখানকার মূল বিষয়। তারা কি করতেছে, বলগুলো আমার এখানে ভারসাম্য সৃষ্টি করে, তার মানে ইকুইলিব্রিয়াম, মানে কি সাম্যাবস্থা সৃষ্টি করে, এখানে কোনো লব্ধির ক্রিয়া নেই, ঠিক আছে। এই হলো আমরা যে কথাগুলো বললাম, সেই কথাগুলো আমরা এখানে লিখতে পারি। তাহলে এখানে যেহেতু বলগুলো কি করতেছে, সাম্যাবস্থা সৃষ্টি করে, সুতরাং আমরা এখানে কি করতে পারি, লামির উপপাদ্য ব্যবহার করবো আমরা এখানে, ঠিক আছে। লামির উপপাদ্য, তাহলে কি বলবো এখানে, যে অতএব ওই
আমরা আগে যে এই চিত্রের যে বিবরণটা দিয়েছি আমরা সেই বিবরণটা ওখানে লিখে নেব। আমি আপাতত লিখছি না, তোমরা একটু লিখে নেবা। যে কথাগুলো বললাম কি, যে প্রশ্ন সাপেক্ষে যে আমার ত্রিভুজ এবিসি আমরা এখানে দেখতে পাচ্ছি, ত্রিভুজ এবিসি এ বি ও সি তিনটে কৌণিক বিন্দু, তার বিপরীত বাহুর উপর লম্ব বরাবর কি এ বিপরীত বাহুর উপর এডি লম্ব বরাবর পি, এবং বি বিন্দু থেকে হ্যাঁ সি এর উপর লম্ব বরাবর লম্ব বিই বরাবর কিউ, এবং সি বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব সি এর বরাবর আর লম্ব বলগুলো ক্রিয়া করে, এবং তিনটি লম্ব বল লম্ব পরস্পর ও বিন্দুতে ক্রিয়া করে। ওটা হলো কি লম্ব কেন্দ্র। তাহলে আমরা এখানে বলবো কি, যেহেতু বল ত্রয় কি করতেছে, ভারসাম্য সৃষ্টি করেছে, তাহলে অতএব লামির উপপাদ্য থেকে আমরা কি পাবো, লামির উপপাদ্য থেকে পেতে পারি কি, যে এখানে পি বল ডিভাইডেড বাই সাইন, এই যে পি বল ডিভাইডেড বাই সাইন, তাহলে অপর দুই কোণের বলের মধ্যবর্তী কোণ, অপর দুই কোণের মধ্যবর্তী কোণ, সে কোণটা কত হবে, ই ও এফ, এই কোণটা হবে ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কিউ, পি ডিভাইডেড বাই সাইন, তাহলে পি বল ডিভাইডেড বাই সাইনের বিপরীত কোণ, ঠিক আছে, অপর দুই বলের মধ্য অন্তর্গত কোণ এখানে। তাহলে এটা পেলাম, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, কিউ এই বরাবর ডিভাইডেড বাই সাইন আমার পি এবং আর বলের মধ্যবর্তী কোণ, তাহলে কত হবে, এফ ও ডি কোণ হবে। তারপরে এখানে আর আসতেছে, আর ইকুয়াল টু কত হবে, এই আর ডিভাইডেড বাই কত হবে, সাইনের এই কোণ হবে, সাইনের এই কোণটা হবে কত, পি এবং কিউ এর অন্তর্গত কোণ, তাহলে সাইন ডি ও ই এই কোণটা হবে। এটাই হলো আমাদের লামির সূত্র থেকে আমরা এটা জানি, যে আমরা লামির সূত্র কি, বল লামির সূত্রে আমরা কি পেয়েছি, আমরা এখানে বল ডিভাইডেড বাই অপর দুই বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক, আমরা এই বিষয়গুলো শিখেছি। তাহলে এখন আমরা এখানে লামির উপপাদ্য আমরা এখানে ইউজ করে ফেললাম, লামির উপপাদ্য আমরা এখানে ব্যবহার করে ফেললাম। এখন আমাদের কাজটা কি, আমাদের এখানে ক্যালকুলেশন আসতে হবে যে আমাদের এই কোণগুলো সম্পর্কে মানগুলো নির্ণয় করা যায় কি করে। এখন তোমরা এখানে খেয়াল করো যে আমাদের এখানে যেহেতু একটা খেয়াল করো এ ই ও এফ, এ ই ও এফ, আমাদের এটা একটা কি চতুর্ভুজ, এ ই ও এফ, এই চতুর্ভুজের কথাটা তোমরা একটু ভেবে দেখো, যে এই চতুর্ভুজ, হ্যাঁ এই চতুর্ভুজ যেহেতু এত, এই চতুর্ভুজে এই চতুর্ভুজের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে অ্যাঙ্গেল এ ই ও ইকুয়াল টু অ্যাঙ্গেল এ এফ ও, এত ইকুয়াল টু 90 ডিগ্রি, এত ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণটা কি, এটা সমকোণ, এটাও সমকোণ আমরা জানি, তাহলে এই চতুর্ভুজের ভিতরে এই দুটের সমকোণ, তাহলে এই দুটের যোগফল কত হবে, তাহলে 180, তাহলে এই দুটের যোগফল 180, তাহলে এই দুটোর যোগফল হবে 180, আমাদের এখানে 180 হবে নিঃসন্দেহে। তাহলে আমরা এখন কি বলতে পারি এখান থেকে, যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ই ও এফ ইকুয়াল টু 180 আমরা এখানে লিখতে পারি। তাহলে অ্যাঙ্গেল ই ও এফ ইকুয়াল টু 180 মাইনাস এ কোণ, আমরা এটা এখানে লিখতে পারি, 180 মাইনাস এ কোণ আমরা লিখতে পারি, বা সরাসরি আমরা এখানে 180 মাইনাস এ লিখব, তাহলে একটু সুবিধা হবে। তার অনুরূপভাবে আমরা একই রকম ভাবে এটা যেরকম বের করলাম, তাহলে আমরা এখান থেকে আমরা অ্যাঙ্গেল এফ ও ডি এই কোণটাকে আমরা বের করতে পারবো, 180
মাইনাস বি কোণ, হ্যাঁ, এবং অ্যাঙ্গেল ডি ও ই, এই কোণ ইকুয়াল টু বের করতে পারি 180 মাইনাস সি কোণ। তোমরা দেখো আমরা এই জায়গাটার ক্ষেত্রে এই কোণটা বের করছি 180 মাইনাস এটা, তাহলে এই কোণটা বের করবো 180 মাইনাস এই কোণ, এই কোণটাকে বের করবো যখন 180 মাইনাস সি কোণ আমরা ধরে নিয়ে নিলাম এখানে। তাহলে এখন চার জায়গায় আমরা এখানে এই ব্যবহারটা করি, তাহলে পি বাই এখানে কত পাবো, সাইন 180 মাইনাস এ কোণ আমরা এখানে পেয়ে গেলাম, ইকুয়াল টু কিউ বাই সাইন 180 মাইনাস বি কোণ পেলাম, ইকুয়াল টু আর বাই সাইন 180 মাইনাস সি কোণ আমরা এখানে পেয়ে গেলাম। আমরা এই তিনটে পেয়ে গেলাম। পাওয়ার পরে এখন আমরা আমাদের গাণিতিক প্রক্রিয়া ম্যানিপুলেশনে যেটা যাব, যে পি বাই, তাহলে কোয়াড্রেন্ট হিসাবে আমার এখানে আসতেছে হলো সাইন এ কোণ ইকুয়াল টু কিউ বাই, আমরা এটা জানি সাইন বি কোণ ইকুয়াল টু আর বাই সাইন সি কোণ, আমরা এটা লিখে ফেললাম। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় জানি যে ত্রিভুজের সাইন সূত্র, ঠিক আছে, মনে পড়ে ত্রিকোণমিতি থেকে ত্রিভুজের সাইন সূত্র মনে পড়ে? ত্রিভুজের সাইন সূত্র কি ছিল? এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। আমরা এরকম একটা সম্পর্ক আমরা জেনেছিলাম। তাহলে এখন এখান থেকে আমরা আমাদের যে সম্পর্ক এই দুটোকে আমরা, তাহলে এইটাকে যদি আমরা 1 নম্বর চিন্তা করি আর এটাকে যদি আমরা 2 নম্বর হিসেবে চিন্তা করি, তাহলে এটা 1 নম্বর এবং এটা 2 নম্বর। তাহলে এই 1 এবং 2কে আমরা একত্রিত করতে পারি, 1 ও 2 নং হতে পাই কি পেতে পারি আমরা এখানে, যে পি বাই এ ইকুয়াল টু কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি। আমরা এই সম্পর্ক নিয়ে আসতে পারি, এত ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি কত, পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। আমরা এইখানে এই সম্পর্কটা দাঁড় করাতে পারি। তাহলে হ্যান্স প্রুভড, এখানেই আমাদের এটা প্রমাণিত হয়। তাহলে তোমরা দেখো যে আমরা কিভাবে কাজটা করলাম, যে আমাদের দেওয়া আছে পিকিউআর, তিনটি বল তিনটি কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু হতে যথাক্রমে তাদের বিপরীত বাহু লম্বাভিমুখী ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করে। তাহলে প্রমাণ করতে হবে আমাদের কি, পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এইচ টু বি ইস টু সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা এই বর্ণনার সাপেক্ষে আমি আমাদের যে প্রশ্নটা আছে, প্রশ্নের সাপেক্ষে আমরা এখানে কি করলাম, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এ বিন্দু থেকে তার বিপরীত বাহু বিসি রেখার উপর আমরা এডি লম্ব অঙ্কন করেছি। তারপরে হচ্ছে বি বিন্দু থেকে এসি এর উপর বিই এবং সি বিন্দু থেকে এবি এর উপর সি এফ লম্ব অঙ্কন করছি। তাহলে এখন বলা হচ্ছে এ বিন্দু থেকে বিপরীত বাহু বরাবর লম্বাভিমুখে পি, তারপরে কিউ, তারপরে আর পর্যায়ক্রমে বলগুলি ক্রিয়া করতেছে। তাহলে লম্বগুলো কি করছে আমার এখানে, পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। তাহলে ওটা কি হবে আমাদের এখানে, লম্ব কেন্দ্র আমরা হিসেবে চিনতে পারি। তাহলে এখন আমার এখানে যে চিত্রটা পেলাম তার থেকে আমরা কি বলতে পারি, যেহেতু আমার বল তিনটে কি অবস্থা সৃষ্টি করছে, ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য অবস্থা সৃষ্টি করছে, ঠিক আছে, ভারসাম্য অবস্থা সৃষ্টি করছে। তাহলে ভারসাম্য অবস্থা যদি সৃষ্টি করে, তাহলে এখান থেকে আমরা লামির উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, পি বাই অপর বলদ্বয়ের অন্তর্গত সাইন কোণের সমানুপাতিক। আমরা এই সম্পর্কটা শিখেছি। তাহলে কি পেলাম এখান থেকে, পি বাই সাইন ইও এফ এবং কিউ বাই সাইন এফ ও ডি এবং আর বাই সাইন ডিও ই, আমরা এই সম্পর্কটা এখানে পেলাম। তারপরে আমরা কি করলাম, এখানে এই যে কোণগুলো আমাদের এখানে ছিল, যে ইও এফ, এই কোণটাকে আমরা একটু কিভাবে দেখলাম। তাহলে ই কোণটা কোন কিসের অভ্যন্তরে, তাহলে এ
ই ও এফ এই একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের অন্তর্ভুক্ত। কিন্তু ইবিন ই এবং এফ এই দুই কোণটা কি এই চতুর্ভুজের ক্ষেত্রে ই এবং এফ এই দুটো কোণই হচ্ছে আমাদের সমকোণ। তাহলে অপর দুটো কোণ সমকোণ হলে এই দুই কোণের সমষ্টি 180, তাহলে অপর দুই কোণগুলো সমষ্টি, তার মানে কি অপর কোণটা কি, কোণ দুটা এ কোণ এবং ই ও এফ কোণ এই দুটো সমষ্টি 180 এখানে দাঁড়ালো। তাহলে ই ও এফ কোণটাকে কিভাবে বের করলাম, 180 মাইনাস এ কোণ। তাহলে এরকমভাবে আমরা বাকি দুটোর ক্ষেত্রে আমরা একই রকমভাবে কথাগুলো আসবে। আসার পরে আমরা কি করলাম, আমাদের এখানে যে সম্পর্কটা ছিল যে পি বাই সাইন ইউএফ সেখানে সেগুলোতে আমরা বসিয়ে দিলাম ভ্যালুগুলো কোনগুলোর জায়গায়। তাহলে কোঅর্ডিনেট হিসাব করে আমরা এখানে কি পেলাম, যে পি বাই সাইন এ ইকুয়াল টু কিউ বাই সাইন বি ইকুয়াল টু আর বাই সাইন সি। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বরে একটা আর্টিকেল দিয়ে রাখলাম। এরপরে আমরা যে ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা যে সম্পর্কটা জানি সেটা হলো কত, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে এ বি সি এগুলো হচ্ছে হলো আমার এখানে স্মল লেটার যেগুলো সেগুলো হলো বাহুকে নির্দেশ করে। তাহলে আমরা এই রেশিওর থেকে আমরা এই দুটোকে সমন্বিত করে আমরা বলতে পারি কত, পি বাই এ ইকুয়াল টু কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি। তাহলে সেখান থেকে আমরা পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি আমরা এটা এখানে এইভাবে প্রুফ করতে পারি। তা করে ফেললাম ইনশাল্লাহ। তা তোমরা এটা দেখতে পেলাম এবং সহজেই বুঝতে পারলাম, এবং তোমরা অনুরূপ অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবা। দেখো, আমরা আরেকটা প্রবলেম দেখাবো, সেটা এখানে বলা হচ্ছে যে পিকিউ এর 3টি বল ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হতে যথাক্রমে ও এ ও বি ও সি বরাবর ক্রিয়া করে সাম্যাবস্থা রক্ষা করে, তার মানে সাম্যাবস্থায় আছে। প্রমাণ করো যে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু সাইন টোয়াইস এ ইস টু সাইন টোয়াইস বি ইস টু সাইন টোয়াইস সি। আমরা এটা প্রমাণ করতে হবে আমাদের। তা এখন এখানে প্রশ্নে বলছে যেটা সেটা আমরা এখানে একটা কথা বলছে পরিকেন্দ্র এই কথাটা এখানে বোঝার ব্যাপার। তার মানে একটা ত্রিভুজ পরিকেন্দ্র, একটা কিভাবে ত্রিভুজটা আছে পরিকেন্দ্র কখন হয় তোমরা সকলেই সেটা জানো এবং সেভাবে এটাকে চিহ্নিত করতে হবে। তা আসো দেখি আমরা এটা সলিউশন করি। পরিকেন্দ্র মানে কি, একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে কোনো বৃত্ত যদি অতিক্রম করে তাহলে ওই বৃত্তের কেন্দ্রটাই হলো ওই ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয়, বৃত্ত পরিকেন্দ্র বলা হয়, কেন্দ্রটাকে পরিকেন্দ্র বলে, আমরা এটা জানি। তাহলে দেখো এখানে যে আমার এবিসি একটা ত্রিভুজ, তার পরিকেন্দ্র হলো ও, তার পরিকেন্দ্র ও, তাহলে ও এ ও বি এবং ও সি বরাবর আমার 3টে বল পি কিউ আর ক্রিয়া করতেছে। তাহলে এই ক্রিয়া করে এখানে কি অবস্থা সৃষ্টি করছে, সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম অবস্থা সৃষ্টি করেছে। তাহলে যখনই ইকুইলিব্রিয়াম অবস্থা সৃষ্টি করবে তখনই আমরা কি ব্যবহার করব, যেহেতু বল ত্রয় কি করতেছে, সাম্যাবস্থা সৃষ্টি করছে, তা সৃষ্টি করে, তাহলে অতএব লামি উপপাদ্য থেকে পাবো, লামির উপপাদ্য থেকে কি পাবো এখানে হলো দেখার বিষয়। তাহলে পি বাই, আমাদের সম্পর্ক পি বাই সাইন অফ অপর দুই বলের মধ্যবর্তী কোণ, তাহলে কত হবে এটা, বি ও সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন কত হবে, সি ও এ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন কত কোণ, আর ডিভাইডেড বাই সাইনের এই কোণ কত হবে, এ ও বি কোণ আমরা এটা দেখলাম। তাহলে এখন আমরা এখানে
দেখতে পেলাম যে এই কোণটা, এখন আমরা এখানে খেয়াল করি পি বলটা যখন নিয়েছি তখন আমার এখানে এই কোণটা ছিল, আর কিউ বল যখন নিয়েছি তখন আমার এখানে এই কোণ আসছে, কিউ বল যখন নিয়েছি তখন আমার এইখানে এই কোণটা এসেছে। খেয়াল করো এই কোণগুলো এসেছে। পি বলের বিপরীত কোণ এটা, কিউ বলের বিপরীত কোণ এটা, আর বলের বিপরীত কোণ এইটা। সাইনের অনুপাতগুলো আমরা লিখে নিলাম, যেহেতু এটি একটি কি পরিবৃত্ত। তাহলে এখন দেখো এইখানে যে চাপ, এইখানে বিসি চাপের উপর এই কোণটা অবস্থিত, বি ও সি, এই কোণটি কোন চাপের উপর অবস্থিত? বিসি চাপের উপর অবস্থিত, বিসি চাপের উপর অবস্থিত। তাহলে অতএব সম্পর্ক কি আসবে? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণের পরিমাণ কত হবে? টোয়াইস এ। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা হবে টোয়াইস বি। আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা হবে টোয়াইস সি। তাহলে আমরা এখন লিখবো পি বাই সাইন টোয়াইস এ equal to q by sin twice b equal to r by sin twice c, r by sin twice c। তাহলে আমরা এখান থেকে ওইভাবে হিসাব করে নেব কত, অ্যাঙ্গেল BOC ইকুয়াল টু টোয়াইস এ, কারণ আমরা লিখব কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কারণে আমরা এইগুলো পেলাম। তাহলে অনুরূপভাবে আমরা কি বলবো, COA ইকুয়াল টু টোয়াইস বি এবং অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু টোয়াইস সি, আমরা এইগুলো এখানে লিখে নেব। তাহলে এই সম্পর্কটা এখানে যখন পেয়ে গেলাম, তাহলে আমরা এখান থেকে সরাসরি বলবো পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু কত হবে আমার এখানে, সাইন টোয়াইস এ ইস টু সাইন টোয়াইস বি ইস টু সাইন টোয়াইস সি। আমরা এইরকমভাবে আমরা এটা প্রুভ করে ফেললাম। তাহলে তোমরা সহজে দেখতে পেলা। তারপরও আমি আরেকবার একটু তোমাদের বোঝার জন্য বলে দিই যে পিকিউআর তিনটি বল এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যথাক্রমে ও এ ও বি ও সি বরাবর ক্রিয়া করে সাম্যাবস্থা রক্ষা করে। প্রমাণ করতে হবে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু সাইন টোয়াইস এ ইস টু সাইন টোয়াইস বি ইস টু সাইন টোয়াইস সি। তাহলে এইটার সাপেক্ষে আমি এখানে চিত্র অঙ্কন করলাম। এবিসি একটা ত্রিভুজ পরিকেন্দ্র, তার ও এবং তার দিকগুলো আমরা এখানে চিহ্নিত করলাম। চিহ্নিত করার পর পরিকেন্দ্র বৃত্তটা অঙ্কন করে আমি এখানে দেখিয়ে দিলাম যে কি আমার বি ও সি কোণটা ইকুয়াল টু টোয়াইসে, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা পরের কোণগুলো আমরা বের করলাম। তারপর আমরা লামের উপপাদ্যের সাথে যেটা বের করেছিলাম, লামের উপপাদ্য আমরা যেটা সেট করেছিলাম আমরা সেটা বসালাম। তারপরে আমরা এই কোণগুলো এই কোণগুলো জায়গায় আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তাই এটাই ছিল আমাদের এইটা যখন আসলো, তারপর আমরা এই পর্যায়টা এখানে পেলাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রুফ চেয়েছে। তার মানে লামি সূত্রের সহজ সরল উপস্থাপন আমি দুটো গাণিতিক প্রবলেমের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তোমরা এগুলো দেখলাম এবং তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা, এগুলো অনুশীলন করবা। আরও যেগুলো আছে তোমাদের বইতে তোমরা সাধ্যমতো চেষ্টা করবা। তো আজকে পর্যন্তই, আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।